আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করতেছি আল্লাহর মেহরবানিতে এই করোনাকালীন সময়েও সকলে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হলাম অনলাইন ক্লাস নিয়ে। অনলাইন ক্লাস মানবিক বিভাগ একাদশ শ্রেণীর সমাজকর্ম ক্লাসে সকলকে সুস্বাগতম। শিক্ষার্থীরা, আশা করতেছি গত ক্লাসে তোমাদের আমি যেই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সে জায়গা থেকে যেই বাড়ির কাজটা আমরা দিয়েছিলাম সকলে মনে হয় বাসায় করে রেখেছো। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যার পড়িয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিক্সটা তোমাদের সকলের ভালো লাগবে। আশা করি সকলে মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখবে, আর সাথে সাথে তোমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয় সে বিষয়টা তোমরা কাগজে কলমে রেখে রাখবে। শিক্ষার্থীরা, তোমরা যখনই আমার ভিডিওটা দেখতে বসবে তখন অবশ্যই কাগজ কলম সাথে রাখবে। কাগজ কলম সাথে নিয়ে তারপর ভিডিওটা দেখবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা পড়ছিলাম সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গত ক্লাস আমরা পড়ছিলাম 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইন। আজকে আমরা পড়ব 1942 সালের বিভারিজ রিপোর্ট। বিভারিজ রিপোর্ট 1942 সালে বিভারিজ রিপোর্ট। শিক্ষার্থীরা, আমি কিছু বিষয় বোর্ডে লিখে রেখেছি, দেখো। বিভারিজ রিপোর্ট প্রণয়ন, পঞ্চদত্ত, বিভারিজ রিপোর্টের সুপারিশমালা, সুপরিষ্কৃত নীতিমালা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, আজকে বিভারিজ রিপোর্ট 1942 এর রিপোর্ট প্রণয়ন কিভাবে হয়েছে, কখন হয়েছে, কার মাধ্যমে হয়েছে। বিভারিজ একজন ব্যক্তির নাম, তার নাম পুরো নাম হচ্ছে স্যার উইলিয়াম বিভারিজ। স্যার উইলিয়াম বিভারিজ, তার নামে নামকরণ করা হয়েছে বিভারিজ রিপোর্ট। এই স্যার উইলিয়াম বিভারিজ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত রংপুরের নাগরিক। তিনি অবস্থান করতেছিলেন ইংল্যান্ডে। তারপরে তার মাধ্যমেই এই রিপোর্টটা প্রণয়ন করা হয়, যা ইতিহাসের পাতায় বিভারিজ রিপোর্ট 1942 নামে পরিচিত। শিক্ষার্থীরা, এই বিভারিজ রিপোর্টটা কেন প্রণয়ন করা হয়েছে, কি কারণে প্রণয়ন করা হয়েছে সেটা যদি আমরা বলতে যাই, তোমরা ইতিপূর্বে এই অধ্যায় পড়ছো, জানতে পেরেছো যে ইংল্যান্ডে আর্থসামাজিক উন্নয়ন করার জন্য, ইংল্যান্ডকে স্বাবলম্বী করার জন্য, দারিদ্র্য বিমোচন করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছিলেন। অনেকগুলো তারা আইন প্রণয়ন করেছিলেন, কিন্তু প্রত্যেকটা আইনে কিছু সফলতা এবং কিছু ব্যর্থতা দেখা দেয়। তারপরে একটা আইন কিছুদিন চলার পরে আর একটা আইন তারা আবার প্রণয়ন করেছেন। এর ফলে এই আইন প্রণয়ন করতে গিয়ে তারা অনেকগুলো আইন প্রণয়ন করেন, কিন্তু এই আইন প্রণয়ন করতে গিয়ে তারা এক এক সময় এক একটা আইন প্রণয়ন করে, যার ফলশ্রুতিতে সর্বশেষে এই আইনটা প্রণয়ন করেন 1942 সালে বিভারিজ রিপোর্ট আইন। শিক্ষার্থীরা, আমরা জানি বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1939 সালে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে এটা শেষ কত সালে? 42 সালের দিক দিয়ে হয়েছিল। এরপরে শিক্ষার্থীরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্বব্যাপী অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়। অর্থনৈতিকভাবে তারা মন্দ অবস্থা সারা বিশ্বে দেখা দেয়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা, অস্থিরতা, অনিশ্চয়তা, দারিদ্রতা, বেকারত্ব, নতুন নতুন এক একটা বিষয় সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। তখন ইংল্যান্ডের সমাজ কল্যাণ কর্মসূচি ব্যাপক পরিবর্তন এবং বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য তারা অপরিহার্য মনে করেন। অর্থাৎ ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা ধস নেমে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারা চিন্তা করলো যে তাদের আর্থসামাজিক অবস্থা আছে, এটাকে তারা আরও উন্নয়ন করবে। যার ফলে তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন, নাম ছিলেন লেবার পার্টি। কোন পার্টি ক্ষমতা ছিলেন? লেবার পার্টি। এই তখনকার সময় লেবার পার্টির ক্ষমতাশীল নেতা, তার একজন মন্ত্রী, নাম ছিল আর্থার গ্রিনউড। আর্থার গ্রিনউড, তিনি ছিলেন পূর্ণ গঠন মন্ত্রী।
আর্থার গ্রিনউড 1941 সালে লেবার পার্টির মন্ত্রী আর্থার গ্রিনউড তিনি সংসদে অর্থাৎ তাদের পার্লামেন্টে একটি প্রস্তাব রাখেন যে আমরা একটি কমিশন গঠন করি, একটা রিপোর্ট পেশ করি যে আমাদের আর্থসামাজিক অবস্থানটা কেন নিচের দিকে যাচ্ছে, কী কারণে ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা আমরা টেনে উপরে তুলতে পারতেছি না, আমাদের কি কি সমস্যা তৈরি হচ্ছে, আমরা একটা রিপোর্ট, একটা সার্ভে করা উচিত। কে বললেন এটা? গ্রিন আর্থার উড, লেবার পার্টির নেতা, অর্থাৎ উনি পুনর্গঠন মন্ত্রী। তিনি পার্লামেন্টে এই সিদ্ধান্ত যখন বললেন, পার্লামেন্টের সকলে তার সিদ্ধান্ত মেনে নিলেন। মেনে নেওয়ার পরে তখনকার সময় এই স্যার উইলিয়াম বিবারিজ, উনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক। তখন ইংল্যান্ডে যখন সংসদে পাশ হলো যে এরকম একটা রিপোর্ট প্রণয়ন করা উচিত, একটা সার্ভে করা উচিত, তখন এই স্যার উইলিয়াম বিবারিজকে কমিটি গঠন করে ওনাকে প্রদান করে 18 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন করা হয় 1942 সালে 20 নভেম্বর। তাদেরকে গঠন করা হয় 1941 সালে, তখন গঠন করা হয়। এরপরে এই যে কমিটি গঠন করা হয় 18 সদস্য বিশিষ্ট, এই 18 সদস্য বিশিষ্ট কমিটি তারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের সাথে যোগাযোগ স্থাপন করে। যখন কমিটি গঠন করা হয় তার ভিতরে 14 জন ছিল সরকারি দলের সদস্য এবং 4 জন ছিল বেসরকারি অর্থাৎ বিরোধী দলের সদস্য। এই 18 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়, যেটা বিবারিজ রিপোর্ট কমিটি নামে পরিচিত ছিল। এই কমিটি তারা দীর্ঘ সময়, তারা কয়েক মাস ধরে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, বিশেষ করে বণিক সমিতি যারা ব্যবসায়ী সমিতি, তারপর উৎপাদন সংঘ যারা প্রোডাক্ট উৎপাদন করে, তারপরে বাণিজ্যিক ও বীমা কোম্পানি, শ্রমিক সংঘ, তারপর ভোক্তা সমবায় সমিতি, এরকম বিভিন্ন শ্রেণী পেশার প্রত্যেকটা মানুষের সাথে তারা যোগাযোগ স্থাপন করে। এই সুপারিশকৃত যে কমিটি ছিল, এই কমিশনের সকলে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে যে কি কারণে, কি উদ্দেশ্যে আমাদের এই ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, তারা এটা খুঁজে বের করার চেষ্টা করেন। পরবর্তীতে 1942 সালে 20 নভেম্বর স্যার উইলিয়াম বিবারিজ একটি সুপারিশ পেশ করেন যে তাদেরকে যে কমিশন দায়িত্ব দেওয়া হয়, এটা সুপারিশ তারা রিপোর্ট পেশ করেন কিসের কাছে, অর্থাৎ তারা পার্লামেন্টের কাছে একটা রিপোর্ট পেশ করেন যে এই কারণে আমাদের ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা নিচের দিকে যাচ্ছেন। তাহলে যেটা ইতিহাসের বিবারিজ রিপোর্ট নামে পরিচিত। এখন তোমাদের পরীক্ষায় হয়তো আসতে পারে বিবারিজ রিপোর্ট কাকে বলে বা বিবারিজ রিপোর্ট কি, তুমি কি লিখবে, অর্থাৎ এক কথায় সংজ্ঞা কি লিখবে? এক কথায় লিখবে বিবারিজ রিপোর্ট হলো ইংল্যান্ডের আর্থসামাজিক উন্নয়ন করার জন্য স্যার উইলিয়াম বিবারিজ কর্তৃক প্রণীত যে একটি রিপোর্ট পেশ করা হয়। 1942 সালে একটি রিপোর্ট পেশ করা হয় যা ইতিহাসে বিবারিজ রিপোর্ট নামে পরিচিত। এই সংজ্ঞাটা লিখলেই হবে। এরপরে স্যার উইলিয়াম বিবারিজ যে রিপোর্টটি পেশ করেন সেটাই ইতিহাসে বিবারিজ রিপোর্ট নামে পরিচিত। যেহেতু তার নাম ছিল স্যার উইলিয়াম বিবারিজ, তার নামের সাথে সঙ্গতি রেখেই, নামের সাথে একাত্মতা রেখেই তার রিপোর্টটার নাম দেওয়া হয় স্যার উইলিয়াম বিবারিজ রিপোর্ট বা বিবারিজ রিপোর্ট 1942। তাহলে আমরা পেলাম বিবারিজ রিপোর্ট প্রণয়নের ইতিহাস আমরা জানলাম। এরপরে বিবারিজ রিপোর্টে সে কী কাজ করেছেন? বিবারিজ রিপোর্টে তিনি একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন যে ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা নিচুর দিকে যাওয়ার কারণ হচ্ছে, ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা অর্থাৎ ধস নামার কারণ হচ্ছে 5টা বিষয়কে সে চিহ্নিত করেছেন। কয়টা বিষয়কে চিহ্নিত করেছেন? 5টা বিষয়। সেটাকে একত্রে বলা হয় পঞ্চদৈত্য। আর এ জায়গায় সে দৈত্যর সাথে তুলনা করা হয়েছে 5 জায়েন্টস। 5 মানে 5, জায়েন্টস শব্দের অর্থ হচ্ছে দৈত্য। পঞ্চদৈত্য মানে 5টা দৈত্য। 5টা দৈত্যের সাথে তুলনা করেছে। দৈত্য যেহেতু মানুষকে সব শেষ করে দেয়, সেজন্য এইটাকে সে দৈত্যের সাথে তুলনা করা হয়েছে যে 5টা কারণে, 5টা
বিষয় ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থাকে নিচু করে দিয়েছেন, যেটাকে পঞ্চদৈত্য হিসাবে ঘোষণা করা হয়েছে। এই পঞ্চদৈত্য কাকে বলে, যদি পরীক্ষা আসে পঞ্চদৈত্য কাকে বলে, তোমরা লিখবে বিভারেজ রিপোর্টের গুরুত্বপূর্ণ দিকে পঞ্চদৈত্য অর্থাৎ রিপোর্টে মানুষের কল্যাণ অগ্রগতির পথে অন্তরা হিসাবে প্রতিবন্ধক হিসাবে 5টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এই 5টি বিষয়কে একত্রে স্যার উইলিয়াম বিভারেজ পঞ্চদৈত্য নামে অভিহিত করা হয়েছে, তাকেই পঞ্চদৈত্য বলা হয়। তাহলে এই পঞ্চদৈত্য আমরা পেলাম। তাহলে তোমাদের প্রশ্ন থাকে স্যার পঞ্চদৈত্যটা কি, এর কয়টা পঞ্চদৈত্য? 5টা জিনিস চিহ্নিত করেছেন। 1 নম্বরে তিনি চিহ্নিত করেছেন অভাব। 1 নম্বরে অভাব। 1 নম্বরে দৈত্যটা হচ্ছে, প্রথম দৈত্য হচ্ছে অভাব, 2 নম্বর হচ্ছে অলসতা, 3 নম্বর হচ্ছে মলিনতা, 4 নম্বর হচ্ছে রোগ, 5 নম্বর হচ্ছে অজ্ঞতা। এই 5টা বিষয় ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে বড় বাধা হিসাবে ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা দেশেরই কিন্তু এই 5টা বিষয় ভূমিকা পালন করে। বিশেষ করে অভাব, সমাজে যে অভাব থাকে, আর্থিক দিক থেকে অসচ্ছল দরিদ্র শ্রেণীরা যারা, তারা মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ, সেটা হচ্ছে অভাব। এই অভাবের কারণে অর্থসামাজিক অবস্থা উন্নয়ন হচ্ছে না। 2 আমরা 2 কি বলছি? 2 হচ্ছে অলসতা। অলস যারা, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কাজ করতে চায় না, যারা উৎপাদনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাদেরকে এই অলস হিসাবে চিহ্নিত করা হয়েছে। যারা অলস, কাজ করতে চায় না, তার শক্তি আছে, সামর্থ্য আছে, তার মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু সে কাজ করতে চায় না, এই অলসতা। তাহলে ইংল্যান্ডের দ্বিতীয় সমস্যা ছিল অলসতা। তারপরে 3 নম্বর হচ্ছে মলিনতা। মলিনতা হচ্ছে অপরিষ্কার, নোংরা। অপরিষ্কার নোংরা যদি থাকে তাহলে কিন্তু তার থেকে রোগ জীবনে ছড়ায়, রোগ হয় অপরিষ্কার থাকলে। তাহলে মলিনতা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরামি, অশ্লীলতা, ময়লা আবর্জনা, দুর্নীতি ইত্যাদি। দুর্নীতিকে আমরা মলিনতার সাথে তুলনা করতে পারি, অপরিষ্কারের সাথে তুলনা করতে পারি। তাহলে এগুলো ছিল ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে প্রতিবন্ধক। তারপরে রোগ, ডিজিজ। এই ডিজিজ, এই রোগটা সামাজিক রোগ ব্যাধি ব্যক্তিকে মনোদৈহিক সমস্যা ফেলেছে, যা ব্যক্তিকে সামাজিক ভূমিকা পালনে অক্ষম করে তুলেছে, অর্থাৎ রোগ ব্যাধি। তারপরে সর্বশেষ অজ্ঞতা, জ্ঞানের অভাব। জ্ঞানের অভাবের কারণে অসচেতনতা, বেকারত্ব, অপরাধপ্রবণ বৃদ্ধি প্রভৃতি সমস্যা দেখা দেয়। তাহলে ইংল্যান্ডের আর্থসামাজিক পরিবর্তনের জন্য, অর্থাৎ ইংল্যান্ডের অর্থনীতিকে বাধা দেওয়ার জন্য এই 5টা বিষয় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলোকে একত্রে 5 জায়ান্টস বা পঞ্চদৈত্য হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা দেখতে পাচ্ছ তোমরা সকলে মনে হয়। প্রথমে দেখো, প্রথমটা কি ছিল? অভাব। 2 নম্বরটা কি? অলসতা। 3 নম্বরে কি? মলিনতা। 4 নম্বরে কি? রোগ। 5 নম্বরে অজ্ঞতা। আমরা এটাকে দুষ্ট চক্র বলতে পারি। এটাকে সামাজিক অনগ্রসরতার পথে বাধা সমাজের ক্ষেত্রে এগুলো বাধা হিসেবে ভূমিকা পালন করে। এগুলোকে আমরা সুন্দর করে লিখতে পারি, সার্কেল দিয়ে লিখতে পারি। দেখো, প্রথমটা হচ্ছে অভাব, তারপরে কি? অলসতা, তারপর কি আছে? মলিনতা, তারপর কি আছে? রোগ, তারপর কি আছে? অজ্ঞতা। এটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে প্রতিবন্ধক, সামাজিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা। সামাজিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এই সামাজিক ক্ষেত্রে প্রতিবন্ধকতার ক্ষেত্রেই কিন্তু এই 5টা বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই 5টা বিষয় যদি ইংল্যান্ডের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন না করত, বাধা সৃষ্টি না করত, তাহলে ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা কি উন্নত হতো। তাহলে এগুলোকে একত্রে পঞ্চদৈত্য হিসেবে অভিহিত করা হয়েছে। শিক্ষার্থীরা, তা বিভারেজ রিপোর্টে যখন এই 5টা কারণ তারা বের করলেন, এরপরে সাথে সাথে তারা আরও কিছু বিষয় করলেন, সেটা হচ্ছে বিভারেজ রিপোর্টের সুপারিশমালা। তারা কিছু সুপারিশ করলেন যে এই কাজগুলো যদি করা হয়,
এই কাজগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থার কি উন্নয়ন হবে। সুপারিশমালা, সুপারিশমালার ভিতরে কি ছিল? এক নম্বরে সুপারিশমালা ছিল ব্যাপক সামাজিক বিমার কর্মসূচি চালন করতে হবে। এক নম্বরে এই সুপারিশমালা ছিল সামাজিক বিমা চালু করা, সামাজিক বিমা চালু করতে হবে। 2 নম্বরে ছিল যারা বিমার বাহিরে, বিমা বহির্ভূত যারা, তাদেরকে সরকারি সাহায্য দিতে হবে। বিমা বহির্ভূত যারা আছে, বিমার বাহিরের লোকদের সরকারি সুযোগ দিতে হবে, সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি। 3 তারা করেছে কি? প্রথম শিশুর পর দ্বিতীয় শিশু দায়িত্ব সরকারকে নেওয়া। এটা সুপারিশ করেছে যে যেই সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান, প্রথম সন্তানের পর দ্বিতীয় যে সন্তান হবে সেই সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। অর্থাৎ যদি প্রথম সন্তান হয় সেটা অভিভাবক গ্রহণ করবে, তার ভরণ পোষণ সব কিছু ভরণ করবে, কিন্তু দ্বিতীয় যে সন্তান গ্রহণ করবে সেই সন্তানকে ভরণ পোষণ দায়িত্ব সরকার দিবে, অর্থাৎ তাকে প্রতি সপ্তাহে তাকে সাহায্য করবে সরকার। 4 নম্বর ছিল সমগ্র যে জনগোষ্ঠী, সকল জনগণকে কী করবে? সকল জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিবে, সকল জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে, সকল জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে, সকল জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিবে, সেবা দেওয়া। 5 নম্বরে যে অর্থনৈতিক বিপর্যয় রোধকল্পে বেকারত্ব দূর করা। তাহলে তারা 5টা সুপারিশ করেছিল। বিবারিজ রিপোর্টের সুপারিশগুলো ছিল কি কি আমি এবার মুখে বলতেছি, আর তোমরা সকলে বোর্ডের সাথে এবং তোমাদের বইয়ের সাথে মিলাই না। দেখো, একটি একীভূত বা ব্যাপক সামাজিক বিমা বা পর্যাপ্ত পরিমাণ সামাজিক বিমা কর্মসূচি চালু করতে হবে। তাদের সুপারিশ প্রথম ছিল যে প্রত্যেক পর্যায়ে সামাজিক বিমা থাকতে হবে, প্রত্যেক ব্যক্তির সামাজিক বিমা থাকতে হবে। এখন সামাজিক বিমা কিন্তু আমাদেরও নাই, ওদের কিন্তু প্রত্যেক ব্যক্তির সামাজিক বিমা আছে, আমাদের সামাজিক বিমা নাই। কিন্তু আমাদের বিমা আছে, গাড়ি আছে তার বিমা আছে, যার প্রতিষ্ঠান আছে সেটার বিমা আছে, দেখো মোটরসাইকেল থাকলে তার বিমা লাগে, কিন্তু আমাদের পার্সোনালি যে লাইফের একটা বিমা, সেই জীবনের বিমা নেই, কিন্তু ইংল্যান্ডে আছে। সেটা হচ্ছে ওরা বলছে প্রত্যেক ব্যক্তির বিমা চালু করতে হবে। 2 নম্বর ছিল বিমার বাহিরে যারা আছে, যারা বিমা করে নাই, বিমার বাহিরে বিমা বহির্ভূত যারা আছে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। এরপরে 3 নম্বরে তারা বলছে যে সন্তান যখন জন্মগ্রহণ করবে, প্রথম সন্তানের পরে দ্বিতীয় সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই দ্বিতীয় সন্তানকে প্রতি সপ্তাহে ভাতা দিতে হবে, সরকারকে ভাতা দিতে হবে। 4 নম্বরে তারা বলছে সকল জনগণ যারা আছে, সকল জনগণকে বিনামূল্যে ব্যাপক হারে তাদেরকে চিকিৎসা সহযোগিতা দিতে হবে। 5 নম্বরে বলছিল যে অর্থনৈতিক বিপর্যয়ের সময়, যখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থা যায়, তখন এই বেকারত্ব যারা আছে, বেকার শ্রেণী যারা আছে, এই বেকার লোকদেরকে সরকারি পক্ষ থেকে সহযোগিতা দেওয়া এবং তাদেরকে বেকারত্ব দূর করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা। এই ছিল বিবারিজ রিপোর্টের সুপারিশমালা। এইবার বিবারিজ রিপোর্ট নীতিমালাগুলোকে কী ছিল? বিবারিজ রিপোর্ট নীতিমালা ছিল যে বিবারিজ রিপোর্টমালা 6টি, 6টি নীতিমালা ছিল, আর সুপারিশ ছিল 5টি। মনে রাখবা, পঞ্চদত্ত 5টি, বিবারিজ রিপোর্টের সুপারিশমালা 5টি, আর বিবারিজ রিপোর্টের সেটা হচ্ছে নীতিমালা কয়টি? 6টি। এই 6টি নীতিমালার 1 নম্বর হচ্ছে একীভূত প্রশাসন, সকল প্রশাসনকে একত্র করা, অর্থাৎ একটার সাথে একটা কোঅপারেট করা, যে এক প্রশাসন যে কাজ করবে অন্য প্রশাসনের সেটা
জানবে। তাহলে একীভূত প্রশাসন করা, ব্যাপক হারে 2 নম্বরে ব্যাপক হারে অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ সকল মানুষকে একত্রিত করে ফেলা। তারপরে সমহারে চাঁদা গ্রহণ, প্রত্যেক ব্যক্তিকে চাঁদা দিতে হবে। ইংল্যান্ডে যত ব্যক্তি আছে সবাইকে চাঁদা দিতে হবে সরকারি কোষাগারে। তাহলে সরকারি কোষাগারে যদি চাঁদা দেওয়া হয় তাহলে তারা বিশাল মানের একটা চাঁদা হবে, সে জায়গা থেকে মানুষকে সহযোগিতা করতে পারবে। এরপরে দেখো সমাহারের সুবিধা প্রদান, সকল মানুষকেই সুবিধা দিতে হবে। তারপরে 5 নম্বরে হচ্ছে সাহায্য গ্রহীতাদের মৌলিক প্রয়োজনের পূরণের প্রদত্ত সুবিধা প্রদান। আর 6 নম্বর ছিল জনসংখ্যার শ্রেণীবিন্যাস। এই ক্ষেত্রে 6 নম্বর জনসংখ্যার শ্রেণীবিন্যাস যদি তারা প্রণয়ন করেছে, জনসংখ্যার শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসে তারা যেটা করেছে যে কয়েকটা শ্রেণীতে ভাগ করেছে, যেমন চাকরিজীবী তাদের একটা আলাদা শ্রেণী করেছে, গৃহিণী যারা তাদের আলাদা শ্রেণী করেছে, নিয়োগকারী প্রতিষ্ঠান যারা তাদেরকে আলাদা শ্রেণী ভাগ করেছে, যারা নিজ প্রতিষ্ঠানে কার্যক্রম করে অর্থাৎ নিজের প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের জন্য সক্রিয় কর্মে নিয়োজিত ব্যক্তির প্রতিষ্ঠান আলাদা করেছেন। তারপরে প্রাপ্তবয়স্ক কিন্তু কোনো কাজ নাই, সে কর্ম করতে পারে কিন্তু কোনো কাজ নাই, বেকারকে আলাদা শ্রেণী করা হয়েছে। আবার কম বয়স যারা কাজের বয়স হয়নি তাদেরকে আলাদা শ্রেণী বিভাগ করা হয়েছে। তাহলে এই কয়েকটা শ্রেণীতে তারা ভাগ করা হয়েছে। তাহলে বিভাজ রিপোর্টের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা বিভাজ রিপোর্টের যে নীতিমালা, সেই নীতিমালাতে পেলাম 6টা নীতিমালা। কয়টা নীতিমালা? 6টা নীতিমালা। 1 নম্বরে হচ্ছে একীভূত প্রশাসন, একীভূত প্রশাসন। 2 নম্বরে একীভূত প্রশাসন, আর 2 নম্বরে হয়েছে ব্যাপক হারে অন্তর্ভুক্তিকরণ, ব্যাপক হারে অন্তর্ভুক্তিকরণ, অন্তর্ভুক্তিকরণ। 3 নম্বরে সমহারে চাঁদা প্রদান, চাঁদা প্রদান অর্থাৎ সকলকে চাঁদা দিতে হবে। 4 নম্বরে ব্যাপক হারে চাঁদা দিতে হবে সকল ব্যক্তিকে। 4 নম্বর হচ্ছে সকলকে সুবিধা প্রদান, সকল ব্যক্তিকে সুবিধা প্রদান। 5 সুবিধা প্রদান করতে হবে। 5 নম্বরে হচ্ছে সাহায্য গ্রহীতাদের মৌলিক সুবিধা প্রদান, যারা সাহায্য নিতে চায় সাহায্য গ্রহীতাদের সুবিধা প্রদান। লিখে নিও, আমি বলতেছি সুবিধা প্রদান। আর সর্বশেষ যেটা হচ্ছে 6 নম্বরে অর্থাৎ শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস আমরা বলছি কি করতে, শ্রেণীবিন্যাস কয়েকটা শ্রেণীতে ভাগ করেছে, বিশেষ করে তারা শ্রেণী ভাগ করেছে যারা চাকরিজীবী তাদের আলাদা শ্রেণী ভাগ করেছে, তারপরে যারা নিয়োগকারী প্রতিষ্ঠান তাদেরকে আলাদা শ্রেণীতে ভাগ করেছে, যারা নিজস্ব কর্মে অর্থাৎ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আলাদা শ্রেণীতে ভাগ করেছে, যারা গৃহিণী তাদের আলাদা শ্রেণীতে ভাগ করেছে। একজন ব্যক্তি সক্ষম কাজ করতে পারে কিন্তু সে কাজ করে না, সে বেকার শ্রেণীতে ভাগ করা হয়েছে। আর একজন হচ্ছে শিশু, যারা কাজে এখন পর্যন্ত যায়নি তাদেরকে শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই জনসংখ্যার শ্রেণী বিভাগ তারা প্রণয়ন করেছে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম বিভারিজ রিপোর্ট 1942 এর কি কি কাজ করেছেন। বিভারিজ রিপোর্ট 1942 কখন প্রণয়ন করেছে আর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা বলেছি। পঞ্চদত্ত কি, 5টা 5 জায়েন্টস সেটা কি আমরা জানলাম। বিভারিজ রিপোর্টের সুপারিশমালা কি সেটা আমরা জানলাম। বিভারিজ রিপোর্টের সুপারিশকৃত যে নীতিমালা সেগুলো আমরা এতক্ষণ জানলাম। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা হয়তো কিছু হলেও অনুধাবন করতে পেরেছো। শিক্ষার্থীরা সকলকে আজকে যে ক্লাসটা করলাম সে জায়গা থেকে তোমরা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা তো অবশ্যই খাতায় লিখে রাখবে। আর এই অধ্যায় থেকে আজকে যেটা পড়লাম সে জায়গা থেকে তোমরা 20টা শর্ট প্রশ্ন লিখে রাখবে, MCQ লিখে রাখবে এবং লিখে তারিখ দিয়ে রাখবে যে আজকে 8/12/2020 এই তারিখে 20টা MCQ, অর্থাৎ বিভারিজ রিপোর্ট 1942 থেকে 20টা শর্ট কোশ্চেন রেডি করে রাখবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করি আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।